হ্যালো। হ্যাঁ জেঠু বলো। বলছি তুমি কি আজকে একটু আসতে পারবে বাবা? কেন জেঠু, কিছু কি হয়েছে? না মানে দেবা। কি হয়েছে দেবার? কালু, এত দেরি করলি কেন ভাই? আমার লাস্ট ট্রেনিং এর সময় কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। চল চল, আর দেরি করিস না, বস দেখি পিছনে। এই গভীর রাতে নির্জন এলাকায় অচেনা কাউকে দেখলে প্রথমবার একটু সবাই চমকেই যাবে। ছোটবেলা থেকেই কেন জানি না গল্পের প্রতি আমার একটা নেশা ছিল। মামার বাড়ি গেলেই রোজ সন্ধ্যাবেলা দাদুর কাছে গল্প শোনার জন্য বসে থাকতাম। এমনকি আমাদের বাড়ি বেড়াতে এসে যে কদিন থাকতো সে কদিন বিকেল থেকেই পড়তে বসে যেতাম, যাতে সন্ধ্যা হলেই গল্প শুনতে পারি। আর এখন এত বড় হওয়ার পরেও গল্পের প্রতি নেশাটা সেই আগের মতোই রয়ে গেছে। তাই এখন চেষ্টা করছি নিজেই গল্প লেখার। আমার এই চ্যানেলটা যদিও গল্পের চ্যানেল না, কিন্তু ওই যে বললাম ছোটবেলা থেকেই আমার গল্পের প্রতি একটা নেশা ছিল। তাই প্রথমবারের মতো আমার লেখা গল্প আপনাদেরকে শোনাতে চলেছি। যেহেতু প্রথমবার, তাই জানি না কতটা ভালো করতে পেরেছি। তবে হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, যেমনই হোক না কেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ও একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে আমার পরবর্তী গল্প আনতে উৎসাহ বাড়বে। ধন্যবাদ সবাইকে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি পঙ্কজ। আর আজ আপনারা আমার চ্যানেলে প্রথমবারের মতো শুনতে চলেছেন আমার নিজেরই লেখা কালু মামা সিরিজের প্রথম গল্প, মৃত্যুর পরেও পাশে থাকব। বিভিন্ন চরিত্রে আমি নিজেই অভিনয় করেছি। গল্পের পোস্টার ডিজাইন, মিউজিক মিক্সিং, এডিটিং এবং সমস্ত পরিচালনায় আমি পঙ্কজ। যেহেতু প্রথমবার, তাই জানি না কতটা ভালো করতে পেরেছি। ভালো খারাপ যেমনই হোক না কেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমার পরবর্তী গল্প আনতে উৎসাহ বাড়বে না। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, মৃত্যুর পরেও পাশে থাকব। ট্রেন যখন এনজিপি স্টেশনে এসে ঢুকলো তখন ঘড়িতে সময় দেখাচ্ছে সকাল 7:30। কালু মামা ট্রেন থেকে নেমে চারপাশটা একবার ভালো করে দেখে নিল। তারপর একটা কুলি ডেকে বস্তাগুলো বিনা ইঞ্জিনে মাল বহন করা গাড়িতে চাপিয়ে ট্রলি দুটো নিজেই দুহাতে টানতে টানতে কুলিকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে চলল। কালু মামার ভালো নাম কৌশিক রায়। বয়স 33 কি 34 হবে। হাইট 5 ফুট 7 ইঞ্চি। খুব মোটাও না, আবার খুব রোগাও না। মাথায় লম্বা লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, চোখ দুটো খুব ছোট ছোট, কিন্তু দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ। গায়ের রং আফ্রিকানদের মতো কালো কুচকুচে, আর তাই তাকে সবাই কালু মামা বলে ডাকে। অবশ্য এর পিছনে অন্য একটা কারণ আছে। তার মামা ছিলেন পুলিশ অফিসার। আর কালু মামা ছোটবেলা শুনেছে পুলিশদের নাকি সবাই মামা বলে ডাকে। সেই থেকে স্কুলে খেলনা বন্দুক নিয়ে যেত আর সবাইকে বলতো আমি পুলিশ, আমায় মামা বলে ডাকবে। সেই থেকেই তাকে সবাই কালু মামা বলে ডাকে।
স্টেশনের বাইরে এসে দেখে কয়েকটা অটো আর লাইন দিয়ে সারি সারি টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে করে তো আর এতগুলো মাল নিয়ে যাওয়া যাবে না, তার জন্য একটা পিক আপ ভ্যান দরকার। কিন্তু আশেপাশে তাকিয়ে একটাও পিক আপ ভ্যান দেখতে পেল না। তখন কালু মামা ভাবলো, এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট না করে এক কাপ চা খেয়ে আসা যাক, তাতে হয়তো শরীরের ক্লান্তি কিছুটা হলেও কাটবে। এসব ভাবতে ভাবতে সামনের একটা চায়ের দোকান লক্ষ্য করে যেই না এগোতে যাবে, এমন সময় হঠাৎই চোখ পড়লো স্টেশনের ডান দিকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা লাল রঙের পিক আপ ভ্যানের দিকে। তখন চা খাওয়ার ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে পিক আপ ভ্যানটাকে লক্ষ্য করে এগিয়ে গেল, কিন্তু সামনে গিয়ে দেখলো তার ভিতরে কেউ নেই। পকেট থেকে ফোনটা বের করে দেখে সবে 8:45 বাজে। কালু মামা সেখানেই দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে তার ছোটবেলার স্মৃতিগুলোকে নিয়ে ভাবছিল। তা প্রায় আজ থেকে 15-16 বছর আগের কথা। কালু মামার বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে সেই যে গ্রাম ছেড়ে মামার বাড়ি গিয়ে উঠল, এরপর আর গ্রামে এসে থাকা হয়নি। মাঝে মধ্যে যদিও 2-1 বার এসেছিল তাদের বাড়ি ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু সেটা কয়েক ঘন্টার জন্য মাত্র। কালু মামার বাড়ি জলপাইগুড়ি জেলার পদ্মপুকুর গ্রামে। শোনা যায় একসময় ওই গ্রামে নাকি এক মস্ত পুকুর ছিল, আর সেই পুকুরে সারা বছরই নাকি পদ্মফুল ফুটে থাকত। সেই থেকে ওই গ্রামের নাম হয় পদ্মপুকুর। কালু মামার বাবারা ছিলেন 2 ভাই, বিশ্বনাথ ও কাশীনাথ। বড় ভাই বিশ্বনাথ তার বাবা মারা যাওয়ার পরেই ব্যবসার কাজে কলকাতায় চলে যায়। সেখানেই বিয়ে করে পাকাপাকিভাবে থাকতে শুরু করে। এর মধ্যে মাত্র 2 বার এসেছিল তাদের গ্রামের বাড়িতে, ছোট ভাই কাশীনাথের বিয়ের সময় আর কালু মামার মুখে ভাতের সময়। আর সেটাই ছিল তার জীবনের শেষবারের মতো গ্রামে আসা। আর কাশীনাথ তাদেরই গ্রামের স্কুলের শিক্ষক ছিল। তাদের বিষয় সম্পত্তি খুব একটা ছিল না, ওই 3 বিঘে জমি নিয়ে 2টো পুকুর আর 1 বিঘে জমি নিয়ে একটা বাগান। কাশীনাথ শিক্ষকতার পাশাপাশি পুকুর আর বাগানের দেখাশোনা করত। বাগানটা যদিও তার নিজের নামেই ছিল, কিন্তু পুকুর দুটো ছিল 2 ভাইয়ের নামে। তাই বছরের শেষে পুকুর থেকে যা আয় হতো তার অর্ধেক বিশ্বনাথকে পাঠিয়ে দিত। এইভাবে বেশ আনন্দের সাথেই কাটছিল দিনগুলো। কিন্তু কালু মামার যখন 13 বছর বয়স, তখন থেকেই তার জীবনে দুঃখের কালো ছায়া ঘনিয়ে আসে। একদিন কালু মামার বাবা স্কুল থেকে ফেরার পথে হঠাৎই কোত্থেকে একটা পাগলা হাতি এসে তার সাইকেল শুদ্ধ তুলে আছাড় মারে, আর সেখানেই সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। তখন কালু মামাকে নিয়ে তার মা বাপের বাড়ি চলে যায়। বিশ্বনাথ যদিও ছোট ভাইয়ের স্ত্রীকে অনেকবার বুঝিয়েছে ছেলেকে মানুষ করার জন্য যাতে তার কাছে পাঠিয়ে দেয়, কিন্তু মা ছেলেকে কিছুতেই কাছছাড়া করতে চায় না। কালু মামার মামার বাড়ি ছিল দক্ষিণ দিনাজপুর জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামে। তার মামারা ছিলেন 3 বোন 1 ভাই। মামা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ডিএসপি ছিলেন। তিনি সেখানেই তার স্ত্রীকে নিয়ে থাকতেন। বাড়িতে শুধু থাকতেন বুড়ো বুড়ি। কালু মামারা সেখানে গিয়ে বেশ কিছুদিন থাকার পর হঠাৎ একদিন তার মা বাড়িতে কাউকে কিছু না বলে চলে যায়। কয়েকদিন পর খবর আসে তাদের পাশের গায়েরই একজনের সঙ্গে নাকি বিয়ে করে সংসার করছে। সেই শোকে কিছুদিন পর বুড়োও মারা যায়। এরপর ছেলে এসে বুড়িকে নিয়ে গেল। কালু মামাকে যদিও বলেছিল তার মাসির বাড়ি গিয়ে থাকতে, কিন্তু কালু মামা সব স্মৃতি ভোলার জন্য কলকাতায় তার জেঠুর কাছে চলে যায়। আর আজ পৃথিবীতে সেই জেঠুও আর বেঁচে নেই। এসব কথাই ভাবছিল, হঠাৎই পেছন থেকে কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে উঠে পেছন ফিরে দেখে তার সামনে বিশু দাঁড়িয়ে আছে। বিশু আর মদন কালু মামার ছোটবেলার স্কুলের বন্ধু ছিল। বিশু বলল, কি হে কালু মামা, সকাল সকাল এখানে কোনো কাজে এসেছিস নাকি? আরে বিশু, তুই এখানে? কি ব্যাপার? আরে না, কোনো কাজে আসিনি, পাকাপাকি ভাবে চলে এসেছি। তারপর বল, কেমন আছিস? আর এখানে কি করছিস? ওই চলে যাচ্ছে একরকম আর কি। তারপর বল, তুই কেমন আছিস?
আর তোর পাশে ওই যে যন্ত্রটা দেখতে পাচ্ছিস, ওটা নিয়ে এসেছিলাম। ভোরে একটা মাছের ভাড়া ছিল, আর তাছাড়া কাল রাতে চৌধুরী বাবু গিয়ে বললেন তিনি নাকি আজ গরু কিনতে যাবেন। তাই একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, এমন সময় চৌধুরী বাবু এসে বললেন তিনি নাকি গরু পায়নি। তাই ভাবলাম বাড়ি ফিরা যাক আর কি। তো হঠাৎই দেখি তুই আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছিস। আমিও ভালোই আছি। আসলে 1 সপ্তাহ হলো জেঠু মারা গেছে, তাই পাকাপাকি ভাবে চলে এসেছি আর কি। ওখানেও একাই থাকতে হবে, এখানেও একাই থাকতে হবে, তার নিজের বাড়িতে থাকাই ভালো, তাই চলে আসলাম। তা হ্যাঁ রে, তুই যন্ত্রটা কবে কিনলি? আর বেটা মদনার খবর কি রে, কি করছে এখন? এই মাসখানেক হলো কিনেছি। মদনের কথা আর কি বলবো বলো। আসলে ওর বউটা চলে যাওয়ার পর থেকে বেচারা দিন রাত মদে ডুবে আছে, কোনো কাজকর্ম কিছুই করছে না। ওই পুকুরের মাছ, বাগানের ফলমূল এসব বেচেই কোন রকম চলে যাচ্ছে আর কি। শুনেছি মদন নাকি প্রেম করে বিয়ে করেছিল, তা হঠাৎ করেই বউটা চলে গেল কেন? আর বলো না, সেসব অনেক কথা। তা এখানে দাঁড়িয়ে সব শুনবে নাকি? চলো চলো, বাড়ি গিয়ে সব হবে কোন। তা হ্যাঁ গো, তুমি কোনো জিনিসপত্র আনোনি? তোকে তো আগেই বললাম যে আমি পাকাপাকি ভাবে চলে এসছি, তা জিনিসপত্র ছাড়া আসবো নাকি? ওই সব স্টেশনের সামনে রাখা আছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। আরে দাঁড়া দাঁড়া, তুই একা সব আনতে পারবি না, চল আমিও যাচ্ছি। এই বলে তারা নিজেদের মধ্যে গল্প করতে করতে কিছুটা দূরে রাখা বস্তাগুলোর দিকে এগিয়ে গেল। মদনের কাহিনী তো শুনলাম, হ্যাঁ রে, তুই বিয়ে টিয়ে করেছিস তো নাকি? হ্যাঁ, 2 বছর হলো করেছি। মেয়েও আছে একটা, এই তো সবে 8 মাসে পড়লো। বাহ, ভালোই তো, বাপও হয়ে গেলি একেবারে। তা হ্যাঁ রে, সব কটা বস্তা মনে হয় একবারে নেওয়া যাবে না, বুঝলি? তুই এখানে দাঁড়া, আমি আগে 2টো বস্তা রেখে আসি। এই বলে কালু মামা 2টো বস্তা নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। বিশু তার কথা পাত্তা না দিয়ে ট্রলি দুটোকে টানতে টানতে তার পেছন পেছন যেতে থাকে। গাড়ির সামনে পৌঁছানোর পর কালু মামা বলল, আরে বিশু, তুই মালগুলোকে গাড়িতে তুল, বুঝলি? আমি ওই বস্তাটাকে নিয়ে আসি। বস্তা নিয়ে যখন কালু মামা গাড়ির সামনে পৌঁছায়, তখন দেখে বিশু 2টো বস্তা গাড়িতে তুলে তার উপর ট্রলিগুলো রাখছে। কালু মামা বিশুকে বলল, কই রে, হলো? এদিকে খিদায় আমার পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে, চল কিছু খেয়ে আসা যাক। আরে না না, বাড়িতে হয়তো এতক্ষণে গরম ভাত রান্না হয়ে গেছে। তুই যা, খেয়ে আয়, আমি গাড়ির সামনেই আছি। তা কি করে হয়? তোকে রেখে আমি একা একা খেয়ে নেব, এটা ভাবলি কি করে? ঠিক আছে চল, ব্যাগে কিছু শুকনো খাবার আছে, বাড়ি গিয়ে খাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ওই সামনের দোকানটাতে চল, দেখি কিছু পাওয়া যায় কিনা। তারা যখন খেয়ে গাড়ির সামনে আসে, তখন ঘড়িতে সকাল 9:30 বাজে। বিশু কালু মামাকে বলল, একবার দেখে নে সব জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা। কালু মামা পকেট থেকে 2টো সিগারেট বের করে একটা বিশুকে দিয়ে আর একটা নিজে ধরালো। এরপর তাতে 2টো টান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, হ্যাঁ, সব কিছু ঠিকঠাকই আছে, চল চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেল। স্টেশন থেকে কালু মামাদের গ্রাম মাত্র 40 মিনিটের রাস্তা। সিগারেট ফেলে দুজনেই গাড়িতে গিয়ে বসলো। এরপর বিশু গাড়ি স্টার্ট দিতে দিতে কালু মামাকে বলল, তারপর বল, তোর কি খবর? মনে হয় তো এখনো বিয়ে টিয়ে করিসনি। তা সারা জীবন কি আইবুড়োই থাকবি নাকি? তুই তো ভালো করেই জানিস, মা আবার বিয়ে করার পর মেয়েদের উপর থেকে আমার বিশ্বাস চলে গেছে। তাই ভাবছি আর বিয়ে টিয়ে করব না, বাকি জীবনটা একাই কাটিয়ে দেব। এটা কি বলছিস? এইভাবে একা একা কি করে থাকবি?
একা একা থাকার যে কি মজা সেটা তুই কি করে বুঝবি? কোনো চিন্তা নেই, ঝগড়া ঝামেলা নেই, শাসন করার মতো কেউ নেই, স্বাধীনভাবে থাকো, বলার মতো কেউ থাকবে না। তা ঠিকই বলেছিস, তবে আমার যে মনে হয় শিবরা শুধু তোর জন্যই অপেক্ষা করে আছে, তাই তো এখনো বিয়ে করেনি। মেয়েটা তো এমনিতে ভালোই, কিন্তু আমার জানি কেন এসব ভালো লাগে না। শিপ্রা হলো তাদেরই গ্রামের শশাঙ্ক চক্রবর্তীর মেয়ে। কালু মামা ছোটবেলায় স্কুলে পড়ার সময় তার থেকে এক ক্লাস নিচুতে ছিল। প্রতিদিন মাঠে যখন সবাই বড়বউ খেলতো, তখন কালু মামা যখনই বর্ষা আসতো প্রতিবারই শিপ্রা এগিয়ে আসতো বউ সাজার জন্য। এছাড়া স্কুলে গিয়েও সবসময় কালু মামার সঙ্গেই খেলাধুলো করত। আর সেই থেকেই সবাই মনে করে যে কালু মামার প্রতি শিপ্রার একটা অন্যরকম টান আছে। এইসব ভাবতে ভাবতেই কালু মামা কখন যেন অন্যমনস্ক হয়ে পড়েছিল। ঘোর কাটলো বিশুর ডাকে। কালু, তুই গাড়িতেই থাক, বুঝলি? আমি মেয়ের জন্য দুধটা নিয়ে আসি। গাড়ি ততক্ষণে গ্রামে ঢোকার বাদে গিয়ে যে ছোট্ট বাজারটা, সেখানে এসে দাঁড়িয়েছে। গ্রামের প্রত্যেকেই প্রতি সপ্তাহে এখান থেকেই বাজার করে। এখানে সপ্তাহে মোট 2 দিন হাট বসে, বুধবার ও শনিবার। সেখান থেকে কালু মামাদের বাড়ি মাত্র 10 মিনিটের রাস্তা। বিশু দুধ নিয়ে এসে আবার গাড়ি ছুটিয়ে দিল গ্রামের দিকে। কালু মামা পাশের সিটে বসে দুদিকের প্রকৃতির সৌন্দর্য দেখছিল। যতদূর চোখ যায় শুধু সবুজে ভরা চায়ের বাগান, মাঝে মাঝে কিছু ধানের ক্ষেত আর ছোট বড় পুকুর, তাতে নানা রঙের পদ্মফুল ফুটে আছে। রাস্তার দুপাশে শাল, শিমুল, পলাশ, দেবদারু, মেহগিনি আরো বিভিন্ন রকম গাছ। প্রতিটা গাছেই রং বেরঙের পাখি বসে আছে। আর সেসব দেখতে দেখতেই গাড়ি এসে দাঁড়ালো কালু মামাদের বাড়ির সামনে। গাড়ি থেকে সমস্ত মালপত্র নামিয়ে বাড়ির ভিতর রেখে এসে বিশু বলল, তুই মালগুলোকে রেখে ঘরগুলো একটু পরিষ্কার কর, বুঝলি? আমি বাড়ি থেকে খেয়ে দিয়ে তোর জন্য খাবার নিয়ে আসছি। কালু মামা পেছন থেকে বলল, বাড়ির চারপাশটা পরিষ্কার করার জন্য কাউকে নিয়ে আসিস? বিশু হ্যাঁসূচক সম্মতি জানিয়ে গাড়ি নিয়ে বাড়ির দিকে চলে যায়। কালু মামা মালপত্রগুলো ঘরে রেখে ঘরগুলো একটু পরিষ্কার করতে লাগলো। তাদের মোট 4টে ঘর। পূর্ব দিকের ঘরটায় থাকতো কালু মামা এবং তার মা বাবা। উত্তর দিকের ঘরটায় ছিল তার দাদু ঠাকুমা। পশ্চিমে রান্নাঘর আর দক্ষিণে ছিল গোয়ালঘর। এখন শুধু গোয়ালঘর আর পূর্ব দিকের ঘরটাই ঠিকঠাক আছে। উত্তর দিকের ঘরের শুধু চালের টিন কটাই, বেড়ার কোনো অস্তিত্ব নেই। রান্নাঘরটাও মোটামুটি ঠিকঠাকই আছে। বাড়ির সামনের দিকটায় হয়তো একসময় বাগান ছিল, সেটা দেখলে এখনো বোঝা যায়। পেছনের দিকে কিছু বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এছাড়া চারিদিকে শুধু ঝোপঝাড় আর আগাছায় ভর্তি। বিশু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে দেখে থাকার ঘরটা আর রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা শেষের দিকে। কালু মামা বিশুকে দেখে বলল, কই রে, কাউকে নিয়ে এসেছিস? বিশু বলল, হ্যাঁ, ওই তো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যা, কোদালটা দিয়ে বল চারপাশের আগাছাগুলো পরিষ্কার করতে। আর হ্যাঁ, যদি সময় পায় তাহলে বলিস বাগানটাও একটু পরিষ্কার করে দিতে। ঠিক আছে, তুমি স্নান করে ভাতটা খেয়ে একটু ঘুমিয়ে নাও, আমরা সব দেখে নিচ্ছি। এই বলে বিশু কোদাল নিয়ে বাইরে চলে যায়। কালু মামা এরপর স্নান করে বিশুর নিয়ে আসা ভাত, 2 রকমের মাছ, ডাল, বেগুন ভাজা আর কুমলি শাক দিয়ে তৃপ্তি করে খেয়ে লম্বা একটা ঘুম দিল। ঘুম যখন ভাঙলো তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আর কিছুক্ষণ পরেই অস্ত যাবে। কালু মামা বাইরে বেরিয়ে দেখে এইমাত্র কাজ শেষ করে দুজনেই একটা গাছের নিচে বসে হাঁপাচ্ছে। কালু মামাকে দেখে বিশু এগিয়ে এসে বলল, কিরে, ঘুম কেমন হলো? হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে। প্রায় 2.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। তা হ্যাঁ রে বিশে, টাকা পয়সা রাত্রেবেলা যখন আসবি পার্টি করতে তখন দিব, এখন আপাতত তোর কাছ থেকে দিয়ে দে, বুঝলি? আর হ্যাঁ, মদনকে দেখতে পেলে নিয়ে আসিস।
ঠিক আছে ঠিক আছে, সে হবে। আর ওই তো মদন তোর পাশেই দাঁড়িয়ে আছে, ঘন্টা দেড়েক হলো এসেছে। কালু মামার চোখ ডান দিকে পড়তেই দেখে মদন একটা গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিরে মদনা, কেমন আছিস রে? আর গাছের আড়ালে ছিলি বলে এতক্ষণ দেখতে পাইনি। তারপর বল, কি খবর? এই তো কেটে যাচ্ছে কোন রকমে আর কি। ঠিক আছে কালু, আমরা তাহলে এখন যাই, বুঝলি? সন্ধ্যাও তো প্রায় হয়ে এসেছে। আমি আর মদন তাহলে 7টার সময় চলে আসবো। আর মদন, তুই যা পাটুল বুড়োর কাছ থেকে দুটো বাংলা নিয়ে আয়। এই বলে তারা দুজন বাড়ির পথ ধরে হাঁটা শুরু করে। আর মদন যায় বাটুল বুড়োর বাড়ির দিকে। কালু মামা ঘরে এসে এক কাপ চা বানিয়ে খেয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার কাজে মন দেয়। প্রায় 40 মিনিট পর মদন বাংলা নিয়ে এসে হাজির। এর কিছুক্ষণ পরে বিশুও চলে আসে। বিশু কালু মামাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ রে, তা তোর জেঠুর শ্রাদ্ধর আগেই যে চলে এলি? আর কি বলবো ভাই, আমার জেঠুর ছিল 1 মেয়ে 2 ছেলে। ছোট ছেলে ডাক্তারি পড়তে বিলেত চলে যায়, আর বড় ছেলে বাড়িতেই থাকে। মেয়েটা যদিও অবশ্য আমায় কিছু বলতো না, কিন্তু বড় ছেলেটা একদম সহ্য করতে পারতো না আমায়। আর যখন থেকে জেঠু ব্যবসার দেখাশোনা করার দায়িত্ব দিল, তখন তো আরোই সহ্য করতে পারতো না। দিন রাত পিছনে লেগে থাকতো। জেঠিমা যতদিন বেঁচে ছিল ততদিন খুব একটা কিছু বলেনি। জেঠিমা মারা যাওয়ার পর থেকে শুরু হলো তার অত্যাচার। আর এখন জেঠু চলে যাওয়ার পর সে তো টিকতেই দিচ্ছিল না বাড়িতে, তাই একরকম বাধ্য হয়েই চলে এলাম আর কি। তা ভালোই করেছিস চলে এসে। এখন 3 বন্ধু মিলে একসঙ্গে থাকবো, কে বলিস? কই রে মদন, নে বোতলগুলো বের কর দেখি। আচ্ছা কালু, তুই যখন তোর মামার বাড়ি ছিলি তখন আমাদের মতো সেখানেও তোর কোনো বন্ধু ছিল নাকি? বন্ধুর কথা বলতে মনে পড়ে গেল। হ্যাঁ ছিল, 2 জন ছিল। তাদের মধ্যে এখন 1 জন বেঁচে আছে। আচ্ছা 2-4 ব্যাগ ঢাল আগে মেরে নেই, তারপর শোনাচ্ছি তোদের সেই ঘটনাটা। মদন ইতিমধ্যে পকেট থেকে মদ বের করে গ্লাসে ঢেলে ফেলেছে। বেশ কিছুদিন থেকে তার আগের মতো কোনো কিছুতেই তেমন আর আগ্রহ নেই। আগে ছেলেটা বেশ হাসি খুশি ছিল, কিন্তু কয়েকদিন থেকে কেন জানি এমন হয়ে গেল। হয়তো তার বউটা চলে যাওয়াতেই হবে। গ্লাসে মদ ঢালা দেখে কালু মামা 2টো গ্লাস দুজনের দিকে এগিয়ে দিয়ে নিজে একটা গ্লাস তুলে তাতে লম্বা একটা চুমুক দিয়ে বলতে শুরু করলো, আমাদের প্রত্যেকের জীবনেই এমন কেউ থাকে যে পৃথিবী থেকে চলে গেলেও আমরা তার অস্তিত্ব অনুভব করতে পারি। তোদেরকে তো আগেই বলেছি, আমার মামার বাড়ি ছিল দক্ষিণ দিনাজপুর জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামে। তা সেখানেও তোদের মতোই আমার 2 জন বন্ধু ছিল। ছিল বলার কারণ তো তোদের আগেই বলেছি। এখন শুধু আর 1 জনই বেঁচে আছে, তার সঙ্গেও বেশ কিছু বছর ধরে যোগাযোগ নেই। ছোটবেলা থেকেই তোদের মতো তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। দেবার বাড়িটা ছিল মামার বাড়ির পাশেই। ও, তাদের নামটাই তো বলতে ভুলে গেছি। একজনের নাম ছিল দেবা, মানে দেবাশিস, আমরা তাকে দেবা বলে ডাকতাম। আর একজনের নাম ছিল বলাই। তা বলাইয়ের বাড়িটা কিছুটা দূরে ছিল, আর দেবার বাড়িটা ছিল মামার বাড়ির পাশেই। যে বছর মামার বাড়িতে ছিলাম, শুধু ঘুমানোর সময়টা বাদ দিয়ে সবসময় 3 মূর্তি একসঙ্গেই থাকতাম। এমনকি স্নান খাওয়া দাওয়াটাও 3 জনে একসাথেই করতাম। এইভাবেই বেশ ভালোই কাটছিল দিনগুলো। এরপর তো আমিও জেঠুর বাড়ি চলে যাই, আর সেরকম যোগাযোগ হয়নি। তখন তো আর এখনকার মতোই সবার কাছে ফোন ছিল না। 2-1 জনের কাছে যদিও ছিল, তবে সেটা কিপ্যাড ফোন। আর যারা খুব বড় লোক ছিল তাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই টেলিফোন থাকতো।
তা সেরকম একটা টেলিফোন আমার জেঠুর বাড়িতেও ছিল। আমি মামার বাড়ি থেকে আসার সময় তার নাম্বারটা দেবাকে দিয়ে এসেছিলাম। একদিন জেঠুর বসার ঘরে বসে হিসাবের খাতাপত্র দেখছি, এমন সময় হঠাৎ করেই টেলিফোনটা বেজে উঠল। আশেপাশে তাকিয়ে দেখলাম জেঠু কোথাও নেই। ফোনটা ধরবো কি ধরবো না ভাবতে ভাবতে একসময় ধরেই ফেললাম। হ্যালো, হ্যাঁ জেঠু বলো। বলছি তুমি কি আজকে একটু আসতে পারবে বাবা? কেন জেঠু, কিছু কি হয়েছে? না মানে দেবা। কি হয়েছে দেবার? দেবা নেই বাবা, দেবা নেই। কি বলছেন এসব? কি হয়েছে দেবার? কাল রাতে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু গল্প করছিলাম, এমন সময় বলা এসে দেবাকে ডাকে। আমি জিজ্ঞেস করাতে বলল তারা নাকি মাছ ধরতে যাচ্ছে। অনেক বারণ করেছিলাম ছেলেটাকে, এই বৃষ্টি বাদলার রাতে যাস না যাস না, শুনেনি আমার কথা। এরপর মাঝরাতে বলা এসে বলে দেবাকে নাকি সাপে কামড়েছে। বাবা, তোমার বন্ধুকে শেষবারের মতো দেখতে চাইলে এক্ষুনি চলে এসো। ঠিক আছে জেঠু, আমি এক্ষুনি আসছি। অনেক ভেবেচিন্তে দেখলাম ট্রেনে গেলে কাল সকালের আগে গিয়ে পৌঁছাবো না, ততক্ষণে হয়তো দেবাকে পুড়িয়ে ফেলবে। তার কারণ ট্রেন ছিল সেই দুপুর 1:30টার সময়, আর যদি আমি বাসে আরো আগে বেরিয়ে পড়ি তাহলে হয়তো রাত 10টা কি 11টার মধ্যে পৌঁছে যাব। যেই ভাবনা সেই কাজ। মোটামুটি 10টার মধ্যে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। ফোনের কথা শুনে তো তোরা বুঝতেই পেরেছিস যে তখন সময়টা ছিল বর্ষাকাল। তা প্রায় রাত 8টা কি 8:30 হবে, এমন সময় নামলো মশালধারা বৃষ্টি। আর বৃষ্টির জন্য গাড়ি 2 ঘন্টা লেট। পৌঁছতে পৌঁছতে সেই রাত 2টো। আমি যেখানটায় নামবো তার পরের স্টপেজটাই ছিল শেষ গন্তব্য। তখন বাসে আমি ছাড়া আর কেউ ছিল না, সবাই প্রায় আগেই নেমে পড়েছে। তা বাস থেকে নামার পর দেখলাম সেখানে মানুষ তো দূর, একটা কুকুর পর্যন্ত নেই। বৃষ্টিটাও সেরকম একইভাবে চলছে। আমি একটা ছাদের নিচে গিয়ে দাঁড়ালাম। কেরে বিশু, বোতল কি দুটোই খালি? হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি। কেন, আরো খাবি নাকি? আরে না না, এমনিতেই আমি সাদা মদ বেশি খেতে পারি না। তোরা জোরাজোরি করলি বলে আজকে একটু খেলাম। যাক, শেষ হয়েছে ভালোই হয়েছে। দে একটা বেরি দে দেখি। মদনের কোনো সারা শব্দ পাচ্ছি না কেন রে? দুজনেই মদনের দিকে তাকিয়ে দেখলো এর মধ্যে সে যেন কখন নাক ডাকতে শুরু করে দিয়েছে। বেটা মদ না দেখছি ঘুমের দেশে হারিয়ে গেছে। দে একটা বেরি দে দেখি। মদ না ঘুমের দেশে হারিয়ে যাক, আর আমরা চলো গল্পের দেশে হারিয়ে যাই। বিড়ি ধরানোর পর তাতে দুটো লম্বা টান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে কালু মামা আবার বলতে শুরু করলো। বড় রাস্তাটা পেরিয়ে গ্রামের রাস্তায় ঢুকে সবে মাত্র কয়েক পা এগিয়েছি, এমন সময় কানে এলো কিছুটা দূরে কেউ যেন সাইকেল চালিয়ে যাচ্ছে। শব্দটা আরো ভালো করে শোনার জন্য আমি আরো জোরে জোরে হাঁটতে লাগলাম। কাছে গিয়ে দেখি একটা লোক সাইকেল নিয়ে আস্তে আস্তে এদিকে আসছে। তো আমাকে দেখে লোকটা দাঁড়িয়ে বলল, কালু, এত দেরি করলি কেন ভাই? আমার লাস্ট ট্রেনিং এর সময় কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি। চল চল, আর দেরি করিস না, বস দেখি পিছনে। এই গভীর রাতে নির্জন এলাকায় অচেনা কাউকে দেখলে প্রথমবার একটু সবাই চমকেই যাবে।
তার উপরে গলার স্বর আবার অদ্ভুত। আমার জায়গায় অন্য কেউ হলে তো অজ্ঞানী হয়ে যেত, তবে আমি কিন্তু একটুও ভয় পেলাম না। তাকে বললাম, কে তুমি, আর আমাকেই বা চিনলে কি করে? সে হালকা হেসে বলল, আরে আমাকে চিনতে পারছিস না? আমি দেবা রে, দেবা। চল দেখি, চল চল, আর দেরি করিস না। প্রথমে বিশ্বাস করলাম না, এরপর ওর গায়ের জামাটা দেখেই চিনতে পারলাম। কারণ এরকম জামা আমাদের তিনজন ছাড়া আর কারো কাছেই নেই। গত বছর দুর্গাপূজার সময় তিনজনে একই রঙের একই ডিজাইনের জামা নিয়েছিলাম, আর তাই আমি জোর গলায় বলতে পারি এ বিশু ছাড়া আর কেউ না। কারণ একই রকম জামা আমাদের তিনজনের কাছে ছাড়া আর কোথাও ছিল না ওই গ্রামে। এরকম অপ্রত্যাশিত একটা মৃত মানুষকে সামনে দেখলে সবার ভয় পাওয়াটাই স্বাভাবিক। তবে আমি কিন্তু একটু ভয় না পেয়ে আরো খুশি হলাম। তার কারণ আমার যখন মন খারাপ থাকতো, আর বিশেষ করে আমার মা যখন আবার বিয়ে করে, তখন আমি প্রচন্ড ভেঙে পড়ি। আর সেই সময় দেবাই আমার পাশে ছিল, আর বারবার একটা কথাই বলতো, দেখ কালু, ভেঙে পড়িস না, আমি সব সময় তোর পাশে থাকবো, এমনকি মৃত্যুর পরেও আমি তোর পাশে থাকবো। তোর যখনই যেরকম বিপদ হোক না কেন, মনে রাখবি আমি সশরীরে না আসতে পারলেও অশরীরী হয়ে তোকে বাঁচাবো। সেই কথাটাই হঠাৎ মনে পড়ে যেতে আমি এক লাফে তার সাইকেলের পিছনে চলে বসলাম, আর তাকে বললাম, এসব কি করে হলো রে দেবা? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমরা আর কোনোদিন মাছ ধরতে পারবো না, আর কখনো কোথাও ঘুরতে যেতে পারবো না। একবার বল না রে দেবা, সব মিথ্যে, একবার বল। দেবা কিছুক্ষণ চুপচাপ থেকে হেঁটেই সাইকেলটা নিয়ে সামনের দিকে যেতে থাকে। আমি পিছনেই বসেছিলাম। কিছুটা দূর যেতেই চোখে পড়ল 3 রাস্তার মোড়। সোজা রাস্তাটা গ্রামে চলে গেছে, ডান দিকেরটা গেছে নদীর পাড়ে, আর বাঁ দিকেরটা শ্মশানে। দেবা সাইকেলের মুখটা শ্মশানের দিকে করে চেপে বসে ঝড়ের গতিতে সেটা ছুটিয়ে দিল। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, তুই হয়তো শুনেছিস কিনা জানি না, তবে পরে শুনতে পাবি হয়তো, যে আমি নাকি সাপের উপর পা তুলে দিয়েছিলাম, আর এরপরে আমাকে সাপে কামড়ায়। কিন্তু সেটা মিথ্যে। আমি সাপের উপর পা তুলে দিইনি রে কালু, সাপের উপর পা তুলে দিইনি। বলাই আমাকে আগে থেকে মারার প্ল্যান করে রেখেছিল, তাই তো মাছ ধরার নাম করে বাড়ি থেকে এসে ডেকে নিয়ে যায় আমার। আসলে আমি একদিন পরাণ খুড়োর বাগানে পেয়ারা চুরি করতে গিয়েছিলাম, আর পরাণ খুড়ো যখন বাড়িতে এসে আমায় জিজ্ঞেস করেছিল, তখন বলাইয়ের নাম দিই। আর সেদিন বলাইয়ের বাড়ি থেকে তাকে খুব মেরেছিল। সেই থেকেই বলাইয়ের আমার উপর রাগ। হয়তো আমার উপর প্রতিশোধ নিতে আমাকে মেরেছে। এই ঘটনার কয়েকদিন আগে আমাদের গ্রামে কিছু লোক এসেছিল। শুনেছিলাম তারা নাকি সাপ খেলা দেখিয়ে বেড়ায়। হয়তো তাদের দলেরই কাউকে বলাই চৌধুরীদের বাঁশবাগানের সামনে রেখেছিল। তাই সেদিন চৌধুরীদের বাঁশবাগানের মাঝামাঝি আসতেই বলাই বলল, দেবা, আজ বেশ মাছ পেয়েছি, কি বলিস? আমি পেছন ফিরে চিনি উত্তর দিতে যাবো, এমন সময় দেখি পায়ের সামনে কি যেন একটা পড়লো। সামনে তাকাতেই প্রচন্ড একটা ব্যথায় মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আর কিছু মনে নেই। পুরোপুরি ভাবে অজ্ঞান হয়ে যাওয়ার আগে অস্পষ্ট ভাবে শুনতে পেয়েছিলাম
ওই লোকটা বলাইকে বলছিল, বাবু কাজ হয়ে গেছে। উত্তরে বলাই বলল, তাই তো দেখতে পাচ্ছি। ঠিক আছে তুই যা, আমি দেবার বাড়িতে খবরটা দিয়ে আসি। আমি তোদের দুজনকে খুব বিশ্বাস করেছিলাম রে দেবা। কখনো ভাবতে পারিনি যে বলাই আমাকে এইভাবে মেরে ফেলবে। আমরা তো তিনজন কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না, তাহলে বলাই এটা কি করে করতে পারলো? বেশু, আর একটা বেরি দে দেখি, আর মদনকে ডাক। গল্প তো প্রায় শেষের দিকেই। ঘুমও পাচ্ছে প্রচন্ড, তার মধ্যে কাল রাতেও ঘুম হয়নি। ডাক ডাক, মদনকে ডাক। মদন তখনও ঘুমাচ্ছিল। কালু মামা বিড়িটা ধরিয়ে তাতে একটা টান দিয়ে আবার বলতে শুরু করলো। এরপর আমি বললাম, তোর মৃত্যুর কারণ তাহলে বলাই, আর সবাই জানে তোকে সাপে কামড়েছে। তুই দেখিস বলাই একদিন তার পাপের শাস্তি ঠিকই পাবে। সত্যিটা একদিন ঠিক সবাই জানতে পারবে। এরপর দেবা যা বলল সেটা শুনে তো আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। বলাই তার শাস্তি পাবে কিনা জানি না, তবে তার শাস্তি আমি নিজে দেব। তুই দেখিস বলাইকে আমি আমার সঙ্গে ঠিক নিয়ে যাব। ও শান্তিতে পৃথিবীতে বেঁচে থাকবে, এটা কখনো আমি হতে দেব না। এরপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ রইলাম। ততক্ষণে শ্মশানের কাছাকাছি প্রায় এসে গেছি। দেবা বলল, ঠিক আছে, এবার তুই যা, বুঝলি? আমি আর বেশি কাছে যেতে পারবো না। তুই তো জানিস আবার দেখা হবে। শ্মশানে পৌঁছে দেখি সবাই চিতা সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছে। দেবাকে পুড়িয়ে স্নান টান করে যখন বাড়ি ফিরছি তখন প্রায় ভোর হয়ে গেছিল। এমন সময় সবাই বলা বলি করছে দলে নাকি একজন কম। খোঁজাখুঁজি করে দেখি বলাই সেখানে নেই। বাড়ি চলে গেছে ভেবে ব্যাপারটা সেরকম কেউ গুরুত্ব দেয়নি তখন। সকালবেলা যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় হঠাৎই পরাণখুড়োর সাথে দেখা। পরাণখুড়ো যেটা বলল সেটা শুনে তো আমি রীতিমতো শিউরে উঠেছিলাম। শ্মশানের পাশে যে মাঠটা আছে, পরাণখুড়ো ঘুম থেকে উঠে নাকি সেখানেই গরু চড়াতে গিয়েছিল, আর তখনই দেখতে পায় বলাই শ্মশানে চিতা সাজিয়ে নিজেই নিজের গায়ে আগুন দিতে যাচ্ছে। পরাণখুড়ো তখন গরু টরু ফেলে ছুটে গিয়ে তাকে আটকায়। সবটা শুনে আমি তখনই বুঝে গেছিলাম যে আসলে এটা কে করাচ্ছিল। আমি আর তখন কিছু বলিনি, চুপচাপ সেখান থেকে বাড়ি চলে এসেছি। এর মোটামুটি মাসখানেক পরে শুনতে পাই বলাই নাকি নিরুদ্দেশ হয়ে গেছে। দেবার বাবা তো বলেছিল বলাই নিখোঁজ হয়ে গেছে, তবে আমার কেন জানি তা বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় দেবাই নিয়ে গেছে বলাইকে। তবে সেটা সত্যি কি মিথ্যে জানি না। বলাই আদৌ বেঁচে আছে কি না তা ঈশ্বরই জানে, আর দেবাই জানে। তা হেরে কালু, ঘটনাটা কতদিন হবে? তো আজ থেকে প্রায় 6-7 বছর হবেই। মদন কি এখনো ঘুমাচ্ছে নাকি রে? রাত তো অনেক হলো। দেখ দেখ, ডেকে তোল মদনাকে। শেষ হলো আজকের গল্প, মৃত্যুর পরেও পাশে থাকব। তা বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।